হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আইন অমান্য আন্দোলনের ফলাফল নিয়ে। ঠিক আছে, ফলাফল বা গুরুত্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 9-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমরা এখানে কোর্স ফি স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ। তাও আমি বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্সেস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর সাবজেক্টস রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং 100% কমন সাজেশন। তো এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আলোচনা শুরু করি। তো আইন অমান্য আন্দোলনের কারণ নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আইন অমান্য আন্দোলনের ফলাফল বা গুরুত্ব নিয়ে। ঠিক আছে, তো দেখো, আইন অমান্য আন্দোলনের ফলাফল বা গুরুত্ব সম্পর্কে বলা যায় যে আইন অমান্য আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় প্রধান গণ আন্দোলন। ঠিক আছে, এবং এটি ছিল ব্রিটিশ শাসনের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার এক যুগান্তকারী ঘটনা। তো এই আন্দোলনের প্রত্যক্ষ ফলাফল তাৎক্ষণিক স্বাধীনতা না আনলেও এর সুদূর প্রসারে গুরুত্ব অনস্বীকার্য। তো এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলন হলো মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত ভারতবর্ষের দ্বিতীয় গণ আন্দোলন। ঠিক আছে, তো এই আন্দোলনের লক্ষ্য কি ছিল? এই আন্দোলনের লক্ষ্য ছিল কি? পূর্ণ স্বরাজ। ঠিক আছে, তো এই আন্দোলনের যে লক্ষ্য অর্থাৎ পূর্ণ স্বরাজ বা স্বাধীনতা, এই আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলন ভারতবাসীকে আনিয়ে দিতে না পারলেও এই আন্দোলনের ফলাফল কিন্তু সুদূর প্রসারী। ঠিক আছে, অর্থাৎ এই আন্দোলনের দাবি কি ছিল? পূর্ণ স্বাধীনতা অর্জন করা। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে ভারতবাসী কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে এই আন্দোলন ব্যর্থ হলেও এই আন্দোলনের কিন্তু সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো দেখো, এই আন্দোলনের যে ফলাফল, এই আন্দোলনের ফলাফলকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। যেমন এক হলো হচ্ছে যে তাৎক্ষণিক ফলাফল এবং এক হলো সুদূর প্রসারী ফলাফল। তো তাৎক্ষণিক ফলাফলের ক্ষেত্রে বলা যায় প্রথমত যে গান্ধী আরিয়ন চুক্তি। ঠিক আছে, এটা হলো তাৎক্ষণিক ফলাফলের মধ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে আন্দোলনের তীব্রতা এবং সরকারের উপর চাপের কারণে ভাইসরয় লর্ড আরউইন কংগ্রেসের সাথে আলোচনায় বসতে বাধ্য হন এবং এর ফলস্বরূপ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়, যা এই আন্দোলনের একটি রাজনৈতিক বিজয় হিসেবে বিবেচিত। তো এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু এক দ্বিতীয় গণ আন্দোলন ছিল এবং এই আন্দোলন এতটাই ব্যাপক বা এতটাই ছড়িয়ে পড়েছিল, এতটাই তীব্র ছিল যে তৎকালীন যে সরকার ছিল, ব্রিটিশ সরকার, তারা কিন্তু ভারতবর্ষের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়। ঠিক আছে, এবং এই সময়কালের যে ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, তিনি গান্ধীজির সঙ্গে আলাপ আলোচনায় ফিরে আসেন বা আলাপ আলোচনা করতে বাধ্য হন এবং এর ফলে তৎকালীন যে ভাইসরয় লর্ড আরউইন এবং গান্ধীজির মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তির নাম কি? গান্ধী আরউইন চুক্তি। ঠিক আছে, তো এই চুক্তির ফলে কি হয়েছিল? তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে এই চুক্তির ফলে ব্রিটিশ সরকার রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য লবণ তৈরির অধিকার ফিরিয়ে দিতে সম্মত হয়। অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে তৎকালীন সময়ে যে বহু রাজনৈতিক বন্দীদের বা রাজনৈতিক নেতাদের যে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে মুক্তি দিতে রাজি হয় সরকার এবং ভারতবাসীর যে লবণ তৈরি করার অধিকার ছিল না, ভারতবাসী কিন্তু সেই লবণ তৈরি করারও অধিকার পায়। কোন চুক্তির মাধ্যমে? এই গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে। তো এটি হলো তাৎক্ষণিক ফলাফলের মধ্যে একটি অন্যতম ফলাফল, গুরুত্বপূর্ণ ফলাফল। ঠিক আছে, তো তাৎক্ষণিক ফলাফলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো গোল টেবিলে বৈঠকে কংগ্রেসের অংশগ্রহণ। ঠিক আছে, এটি হলো আরেকটি
তাৎক্ষণিক ফলাফল। তো এক্ষেত্রে বলা হয়েছে যে চুক্তির শর্ত অনুসারে গান্ধীজির দ্বিতীয় গোল টেবিলের বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে যোগ দিতে সম্মত হন এবং এর মাধ্যমে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে ভারতীয় রাজনীতির প্রধান শক্তি হিসেবে মেনে নিতেও বাধ্য হয়। তো এই যে আন্দোলন, এই আন্দোলনের এক তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ফলাফল হলো এই আন্দোলনের মাধ্যমে গান্ধীজি গোল টেবিলে অংশগ্রহণের সুযোগ পান বা গান্ধীজি গোল টেবিলে অংশগ্রহণ করে এবং এর পাশাপাশি ব্রিটিশ সরকার যে কংগ্রেসকে রাজনীতির প্রধান শক্তি হিসেবেও মেনে নিতে বাধ্য হয়। এটি হলো তাৎক্ষণিক এক গুরুত্বপূর্ণ ফলাফল। এছাড়া তাৎক্ষণিক এক গুরুত্বপূর্ণ ফলাফলের মধ্যে অন্যতম হলো অর্থনৈতিক প্রভাব। তো এক্ষেত্রে বলা যায় যে ব্রিটিশ পণ্য বর্জন এবং কর প্রদান বন্ধ করার আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন অংশে ব্রিটিশ আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এতে ব্রিটিশ সরকারের রাজস্বের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তো এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যম কি ছিল? ব্রিটিশ পণ্য বর্জন করা, ঠিক আছে, তাদের বিরুদ্ধে পিকেটিং করা, ধর্ণা দেওয়া। তো এই যে ব্রিটিশ পণ্য বর্জন করার ফলে কি হয়েছিল? ব্রিটিশ থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ হয়ে যায়, যার ফলে ব্রিটিশ সরকারের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থার উপর চাপ পড়ে বা বলা যায় যে তাদের অর্থনৈতিক অবস্থা হ্রাস পায়, ঠিক আছে, যা হলো এক অন্যতম তাৎক্ষণিক ফলাফল। তো এগুলো হলো তাৎক্ষণিক ফলাফল, ঠিক আছে। এবারে আমরা আলোচনা করব সুদূর প্রসারী ফলাফল। তো সুদূর প্রসারী ফলাফলের মধ্যে বলা যায় যে সুদূর প্রসারী ফলাফলের মধ্যে অন্যতম প্রথম ফলাফল হলো পূর্ণ স্বরাজের লক্ষ্য প্রতিষ্ঠা করা। তো এক্ষেত্রে বলা যায় যে অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল কি? স্বরাজ। কিন্তু আইন অমান্য আন্দোলনের প্রধান ঘোষিত লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ, ঠিক আছে, সম্পূর্ণ স্বাধীনতা। এই নতুন লক্ষ্য জাতীয় আন্দোলনকে আরো বেশি চরমপন্থী ও শক্তিশালী করে তোলে। তো এই যে আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলনের সুদূর প্রসারী ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে এই আন্দোলনের মাধ্যমে ভারতবাসীর পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতার যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থির হয় এবং ভারতবাসীর এই যে জাতীয় আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, এই স্বাধীনতা আন্দোলন আরো শক্তিশালী ও তীব্র হয়, ঠিক আছে। এটি হলো আইন অমান্য আন্দোলনের এক অন্যতম গুরুত্বপূর্ণ সুদূর প্রসারী ফলাফল। এবারে অন্যতম আরেকটি সুদূর প্রসারী ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ। তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই আন্দোলনে নারী, কৃষক, শ্রমিক, ছাত্র এবং ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তর ও শ্রেণীর মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসে। বিশেষ করে নারীদের ব্যাপক ও সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনের এক নতুন দিক উন্মোচন করে। অর্থাৎ এই আন্দোলনের সুদূর প্রসারী ফলাফল হলো যে এই আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন স্তরের মানুষ, বিশেষ করে নারীরাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যা ভারতবাসীকে ঐক্যবদ্ধ করতে সম্মত হয়েছিল এবং এই ঐক্যবদ্ধতার মাধ্যমে এক বিরাট আন্দোলনের পথ প্রশস্ত করেছিল, ঠিক আছে। তো এই আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তী যে আন্দোলন, সেই পরবর্তী আন্দোলনের পথ প্রশস্ত করেছিল, যা হলো এই আন্দোলনের এক অন্যতম সুদূর প্রসারী ফলাফল। তারপরে বলা যায় যে জাতীয় চেতনার পুনরুজ্জীবন। এক্ষেত্রে বলা হয়েছে যে অসহযোগ আন্দোলনের পর জাতীয়তাবাদী আন্দোলনে যে স্থবিরতা এসেছিল, আইন অমান্য আন্দোলন তা দূর করে জনগণের মধ্যে জাতীয়তাবাদের নতুন চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তো অসহযোগ আন্দোলনের মাধ্যমে কি হয়েছিল বা অসহযোগ আন্দোলন ব্যর্থ হওয়ার পর ভারতবর্ষের যে জাতীয়তাবাদী আন্দোলন ছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলন স্থির হয়ে পড়েছিল, ঠিক আছে। কিন্তু এই আইন অমান্য আন্দোলন ভারতবর্ষের সেই জাতীয়তাবাদী আন্দোলনের পথ প্রশস্ত করেছিল, ঠিক আছে, যার ফলে বলা যায় যে তা দূর করে জনগণের মধ্যে জাতীয়তাবাদের বোধ আরো সচেষ্ট করেছিল এবং তাদের মধ্যে চেতনা বা জাতীয়তাবাদের নতুন চেতনা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তুলতেও কিন্তু সক্ষম হয়েছিল। এটি হলো সুদূর প্রসারী ফলাফল। তো সুদূর প্রসারী ফলাফলের ক্ষেত্রে আরো বলা যায় যে অহিংসার নীতি জনপ্রিয়করণ। তো এক্ষেত্রে বলা যায় যে মহাত্মা গান্ধীর অহিংস আইন অমান্য কৌশলটি আরো একবার সফলভাবে প্রমাণিত হয় এবং ডান্ডি মার্চের মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে এক প্রতীকী প্রতিবাদ হিসেবে বিশ্ব জুড়ে
পরিচিতি লাভ করে। অর্থাৎ এই আন্দোলনের যে মাধ্যম ছিল অহিংস আন্দোলন, গান্ধীজির মূল নীতি। তো এই যে অহিংস নীতিটি, এই অহিংস নীতি কিন্তু ব্যাপকভাবে পরিচিতি লাভ করে বিশ্বজুড়ে, যা হলো এই আন্দোলনের এক সুদূর প্রসারী ফলাফল। ঠিক আছে, তারপরে সুদূর প্রসারী ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ। তো এই আন্দোলনের ব্যাপকতা এবং ব্রিটিশ সরকারের কঠোর দমন পীড়ন, ঠিক আছে, দমন পীড়ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এবং এর ফলে বিশ্বজুড়ে ব্রিটিশ শাসনের অমানবিকতা নিয়ে সমালোচনা শুরু হয় এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্তর্জাতিক সহানুভূতি লাভ করে। ঠিক আছে, তো এই আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের যে অমানবিকতা ছিল, ঠিক আছে, তারা যে কুশাসন চালাতো ভারতবাসীর ওপর, তাদের এই পরিচিতি বিশ্বের কাছে ফাঁকাশ হয়ে যায় এবং এর ফলে একদিকে যেমন ব্রিটিশ সরকারের অমানবিকতা বিশ্বের সামনে ফুটে ওঠে, ঠিক তেমনি অন্যদিকে ভারতের স্বাধীনতা সংগ্রামও কিন্তু আন্তর্জাতিক সহানুভূতি লাভ করতে সক্ষম হয়। তো এটি হলো আইন অমান্য আন্দোলনের এক অন্যতম সুদূর প্রসারী ফলাফল। এছাড়া আরেকটি রয়েছে আইন অমান্য আন্দোলনের সুদূর প্রসারী ফলাফল। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভবিষ্যৎ আন্দোলনের ভিত্তি স্থাপন। তো আইন অমান্য আন্দোলন ভারতীয়দের মধ্যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার সংকল্প ও সাহসকে অনেক বেশি মজবুত করে এবং এটি পরবর্তী ভারত ছাড়ো আন্দোলনের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে দেয়। তো এই আন্দোলন প্রকৃতপক্ষে ব্যর্থ হলেও কিন্তু এই আন্দোলনের তাৎক্ষণিক এবং সুদূর প্রসারী ফলাফল লক্ষ্য করা যায় এবং সুদূর প্রসারী ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে এই আন্দোলন ভারতবাসীকে ঐক্যবদ্ধ করে পরবর্তী যে আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, সেই ভারত ছাড়ো আন্দোলনের জন্য জনগণকে প্রস্তুত করে, বা বলা যায় যে এক আরো অন্যতম বড় গণ আন্দোলনের পথ প্রশস্ত করে। সুতরাং বলা যায় যে এই যে আইন অমান্য আন্দোলন, এই আইন অমান্য আন্দোলনের কিন্তু যে ফলাফল বা গুরুত্ব ছিল অনস্বীকার্য। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। তো আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।